চোর পুলিশ খেলায় যদি চোর বেশি চালাক হয় তাহলে চোরকে কিভাবে ধরবেন? হ্যালো ফ্রেন্ড, মুভি টাইম এডির আজকের ভিডিওতে আপনারা দেখবেন একজন ইমোশনাল ডিটেকটিভ এবং একজন চালাক চতুর চোরকে। মুভিতে আমরা একটি মেয়ের আবেগী মনোভাব থেকে দক্ষ ডিটেকটিভ হওয়ার জার্নি দেখতে পাই, যার টার্গেট দেশের সবচেয়ে বড় রবার গ্যাংয়ের লিডার। কিন্তু সে ইতিমধ্যে পুলিশ থেকে শুরু করে ডিটেকটিভ সবাইকে বোকা বানিয়েছে। কিন্তু সে কি পারবে শেষ পর্যন্ত তাকে ধরতে? জানতে হলে দেখতে থাকুন আজকের এই মুভি, যার নাম আই ইন দ্য স্কাই। মুভির শুরুতে আমরা হংকংয়ের ব্যস্ত শহর দেখতে পাই, যেখানে একটি লোক বাসে ওঠে। তারপর সেখানে আমরা আরও দুইটি ক্যারেক্টারকে দেখতে পাই। প্রথমত লোকটির পাশে বসা অল্প বয়সের একটি মেয়ে, আর দ্বিতীয়ত কর্নারে বসা একজন মধ্যবয়স্ক লোক। ওই মেয়েটি বারবার ওই মধ্যবয়স্ক লোকটিকে তাকিয়ে দেখছিল, কিন্তু ওই লোকটি ঘুমিয়েছিল, আর মেয়েটির পাশে বসা লোকটি বই পড়ছিল। কিছুক্ষণ পর ওই ঘুমন্ত ব্যক্তিটি জেগে যায়, আর সে দেখতে পায় যে ঘুমের জন্য সে তার স্টপ পিছনে ফেলে চলে এসেছে। তাই সে সামনের স্টপে নামার জন্য রেডি হয়। পরের স্টপ আসলে তারা তিনজনই নেমে পড়ে আর যার যার পথে চলে যায়। কিন্তু ওই মেয়েটি ওই মধ্যবয়স্ক লোকটির পিছু করতে থাকে। এইদিকে ওই প্রথম ব্যক্তি যে বাসে বই পড়ছিল তার নাম সন। সন রাস্তার পাশে একটি জুয়েলারি শপ দেখতে পায়। তারপর সে ওই শপের সামনে বিল্ডিংয়ের ছাদে উঠে পড়ে, আর সেখান থেকে ওই জুয়েলারি শপ নজর রাখে। তারপর আমরা আরেকটা চতুর্থ ক্যারেক্টারকে দেখতে পাই। সে একটু মোটা আর পেটুক টাইপের, কিন্তু তার নজরও ওই জুয়েলারি শপে আসে। তারপর গাড়িতে বসা আরও কিছু লোক আমরা দেখতে পাই। তখন আমরা জানতে পারি যে তারা ওই জুয়েলারি শপে রবারি করবে। অন্যদিকে ওই মেয়েটি ওই মধ্যবয়স্ক লোকটির পিছু করতে থাকে এবং তারা একটি কফি শপে পৌঁছে যায়। এইদিকে ওই রবাররা মুখে মাস্ক লাগিয়ে ওই জুয়েলারি শপে ঢুকে পড়ে, আর সবাইকে বন্দুক দেখিয়ে সব জুয়েলারি নিজেদের ব্যাগে ঢুকাতে থাকে। ছাদে দাঁড়ানো সন এই রবারি পুরোটা লিড করছিল। তাদের কাছে শুধুমাত্র 3 মিনিট সময় ছিল এই সব কিছু লুট করার জন্য। এর বেশি সময় গেলে সেখানে পুলিশ চলে আসবে। কিন্তু একটা চোর এত জুয়েলারি দেখে লোভে পড়ে যায় আর বেশি জুয়েলারি নিতে গিয়ে সময় পার করে ফেলে। ঠিক তখনই ওইখানে একটা পুলিশ চলে আসে আর কন্ট্রোল রুমে রিপোর্ট করে দেয়। তখন ওই মোটা লোকটা ওই পুলিশকে মারতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তখন ওই রবাররা শপের পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে আর নিজেদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর কেউ যেন তাদের ধরতে না পারে, তাই তাদের একটা ট্রাক পুরো রাস্তা ব্লক করে দেয়। রবারি সাকসেসফুল হয় আর সনও সেখান থেকে চলে আসে। এইদিকে রেস্টুরেন্টে ওই মেয়েটি এখনও ওই লোকটিকে ফলো করছে। তখন ওই লোকটি ওই মেয়েটির কাছে চলে আসে আর তাকে বলে যে আমি জেনে গেছি তুমি আমাকে পিছু করছো। এটা শুনে মেয়েটি একটু চমকে যায়। তখন ওই লোকটি তার পরিচয় দেয় যে সে একজন সার্ভিলেন্স ইউনিটের সার্জেন্ট এবং তার নাম ওয়াং। তখন আমরা জানতে পারি যে এই সব কিছু আসলে একটা পরীক্ষা ছিল ওই মেয়েটির জন্য। তার নাম ছিল পিগি। সে পুলিশ ডিপার্টমেন্টের সার্ভিলেন্স ইউনিটের পরীক্ষা দিচ্ছিল, যেই পরীক্ষায় তাকে ওয়াংয়ের এমনভাবে পিছু করতে হতো যেন সে তা বুঝতে না পারে। কিন্তু সে ধরা খেয়ে গেছে, তাই সে একটু হতাশ। এখন ওয়াং পিগির মেমোরি টেস্ট করার জন্য তাকে কিছু প্রশ্ন করে, যেমন সে স্টেশন থেকে কয়টা বাজে বের হয়ে সে কি করেছে ইত্যাদি। তারপর পিগি একটু ভেবে ওয়াংয়ের সব প্রশ্ন ডিটেলসে বলে দেয়। পিগি ভাবে যে সে এক্সামে ফেল করেছে, কিন্তু তখনই ওয়াং পিগিকে কংগ্রাচুলেশন জানায় আর বলে যে তাকে সার্ভিলেন্স টিমে নেওয়া হলো। তারপর নিউজে সব জায়গায় ওই রবারির খবর ছড়িয়ে পড়ে আর ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্যুরো তাদের তদন্তে নেমে পড়ে। ওই ডিপার্টমেন্টের হেড ইন্সপেক্টর চেন সব পুলিশদের বলে দেয় যে সিসিটিভি থেকে ক্লু বের করার চেষ্টা করো, কিন্তু রবাররা মাস্ক পরেছিল, তাই তারা কিছুই খুঁজে পায় না। এইদিকে সন তার টিমের সাথে দেখা করতে এক জায়গায় আসে, কিন্তু সে তাদের উপরে অনেক রেগেছিল, কারণ প্ল্যান অনুযায়ী 3 মিনিটের ভেতরে তাদের বেরিয়ে আসার কথা ছিল। কিন্তু এই টিমের একজনের লোভের কারণে টাইম মতো রবারি হয়নি। সন সবাইকে বলে যে আমরা প্ল্যানে এত কাজ করি এই জন্য যাতে অ্যাকশনের টাইমে আমাদের কোনো প্রবলেম না হয়, তাই সামনে থেকে প্ল্যানের বাইরে কিছুই করবে না। এইদিকে স্যান সিসিটিভি ফুটেজে ওই মোটা লোকটাকে দেখে বুঝে যায় যে
ওই লোকটা রবার গ্যাংয়ের লোক। অন্য আরেকটি ফুটেজ চেক করে সে দেখে যে ওই লোকটা তার পে কার্ড দিয়ে কিছু কিনছে, কিন্তু ওই পে কার্ডে তার কোনো ডিটেলস পাওয়া যায় না। পরের দিন পিগি ইন্টেলিজেন্স সার্ভিলেন্স টিমে জয়েন করে, আর সার্ভিলেন্সের অফিস পুরো কোম্পানির মতো। এটা দেখে কোনো অংশেই পুলিশ স্টেশন মনে হয় না। তারপর ওয়াং বাকি টিমের সাথে পিগির পরিচয় করিয়ে দেয়। মারিয়ার কাছে ওপর থেকে অর্ডার এসেছে যে সে যেন তার টিম নিয়ে ওই মোটা লোকটাকে খুঁজে বের করে। তারপর তাদের পুরো টিম ওই মোটা লোকটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওই লোকের পে কার্ড কোম্পানি থেকে মারিয়া জানতে পারে যে ওই মোটা লোকটা সবসময় ওই পে কার্ড ইউজ করে একটা ট্রেনের টিকিট কেনে, তাই সেই রেলওয়ে স্টেশনের আশেপাশে এই টিমের নজর রাখতে হবে। কথা মতো তারা সেখানে চলেও যায়, আর সবাই চারদিকে ছড়িয়ে পড়ে। তখন পিগি রাস্তায় ওই লোকটার মতো একজনকে দেখে, তাই সে ওয়াংকে ইনফর্ম করে, আর ওয়াং তার টিম মেম্বারকে আইডেন্টিফাই করতে বলে। তখন একজন ওই লোকটার সামনে দিয়ে চেক করে আসে, কিন্তু সেটা ওই মোটা লোকটা না। তখন ওয়াং পিগিকে বলে যে এই ফিল্ডে অনেক ধৈর্যের প্রয়োজন, কারণ মাঝে মাঝে কারো খোঁজ করতে আমাদের মাসের পর মাস চলে যায়। আবার এমনও হয় যে একটা কেস চলাকালীন পুরনো কোনো কেসের সাসপেক্ট সামনে চলে আসে। এইদিকে সন তার বসের ওয়াইফকে ওই চুরি করা জুয়েলারিগুলো দেয়। তার বসের ওয়াইফ একজন জোহরির মতো সেগুলো পরখ করতে থাকে, আর সে ওইগুলো চোরাই মার্কেটে বেচার জন্য এক্সপার্ট। আসলে এই মহিলাই সনকে রবারির জায়গা আর ডিটেলস দেয়। সনের বস মানে ওই মহিলার হাজব্যান্ড গত 18 বছর ধরে জেলে বন্দী, কিন্তু খুব দ্রুতই সে ছাড়া পাবে। সন ওই জুয়েলারির 30% কমিশন পায়, যার জন্য সে একটু অভিমান করে, কারণ তাকে তার বাকি টিম মেম্বারদেরও টাকা দিতে হবে। তারপর ওই মহিলা তাকে নেক্সট রবারির প্ল্যান দেয়। দিনরাত খোঁজার পরে ওই সার্ভিলেন্স টিমের হাতে কিছুই আসে না। তখন পিগি রাস্তায় দেখে যে কিছু গুন্ডা একজনকে মারছে। তখন সে ওই লোকটাকে বাঁচাতে চায়, কিন্তু ওয়াং পিগিকে না করে, কারণ বলে যে আমরা এখন একটা মিশনে আছি, আর তাই আশেপাশের ক্রাইমে আমাদের নজর দিলে চলবে না। এসব কিছু পুলিশ সামলে নেবে, আমাদের মিশনে ফোকাস করা উচিত। এসব শুনে পিগি কিছুটা অভিমান করে, কারণ সে একটা ইমোশনাল মেয়ে। এভাবেই কিছুদিন চলে যায়, আর হঠাৎ একদিন পিগি ওই মোটা লোকটাকে দেখতে পায়। সাথে সাথে সে ওয়াংকে রিপোর্ট করে, আর ওয়াং শিওর হওয়ার জন্য তার কিছু লোক পাঠায় আইডেন্টিফাই করার জন্য। তারা কনফার্ম করার পর পিগি তার পিছু করতে থাকে। সে একটা পুরনো বিল্ডিংয়ে ঢুকে পড়ে, আর লিফটে উঠে একদম টপ ফ্লোরে ক্লিক করে, আর ওই মোটা লোকটা 8 নম্বর ফ্লোরে ক্লিক করে। পিগি জানতে চায় যে সে কোন রুমে থাকে, আর সে যেন তার ওপর সন্দেহও না করে। দেখে ফেলে যে ওই মোটা লোকটা কোন রুমে থাকে। তারপর পিগি ওয়াংকে কনফার্ম করে, আর ওই করিডোরে একটা ক্যামেরা ফিট করে দেয়। এইদিকে সন নেক্সট রবারির প্ল্যান করতে থাকে। সে দেখতে চায় যে চুরির খবর পেলে পুলিশ কত সময়ের মধ্যে জুয়েলারি শপে চলে আসতে পারে। সেই জন্য সনের এক লোক পুলিশকে ফোন করে মার্ডারের কথা বলে, আর লোকেশন ওই জুয়েলারি শপের দিয়ে দেয়, যেখানে তাদের পরবর্তী চুরির প্ল্যান করা হচ্ছে। তারপর পুলিশ ওই শপের দিকে দৌড়ে যায়, আর সন টাইমার দিয়ে সময় কাউন্ট করে দেখে যে পুলিশের আসতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে। তাই সে বুঝে যায় যে তাদের 4 মিনিটের মধ্যেই রবারি শেষ করতে হবে। অন্যদিকে ওই মোটা লোকটা ডাস্টবিনে ময়লার ব্যাগ ফালায়, আর পিগি সেটা নিয়ে বিউরেতে পৌঁছে যায়। সেখানে তারা সেটা বের করলে আবর্জনার মধ্যে কিছু কাগজের টুকরো পায়, যেটাকে একত্র করে তারা দেখতে পায় যে এটা একটা বিলের কাগজ, আর এটার মধ্যে ওই মোটা লোকটার নাম লেখা। তারপর ওই বিলটা ইন্সপেক্টর চ্যানের কাছে পাঠানো হয়, যার সাহায্যে পুলিশ তার পুরো ডিটেলস বের করে। আর চ্যান সার্ভিলেন্স টিমকে বলে দেয় যে ওই মোটা লোকটার ওপর নজর রাখতে। সে কার কার সাথে দেখা করে, কার কার সাথে কথা বলে, সব কিছু ইত্যাদি। তারপর তার ওপর নজর রাখলে তারা আরও 7 জনের সম্পর্কে জানতে পারে, যার মধ্যে ওই টিমের লিডারও রয়েছে। তারপর এই রবারির টিম একসাথে বসে নেক্সট রবারির প্ল্যান করে, কিন্তু তাদের লিডারের ফোন ট্র্যাক করে সার্ভিলেন্স টিম লুকিয়ে সেখানে পৌঁছে যায়, আর তাদের সব কথা শুনে ফেলে। তাদের কথা শুনে তারা বুঝতে পারে যে খুব শীঘ্রই কোনো জুয়েলারি শপ তারা রবারি করবে। কিন্তু চ্যান তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে ফেলে যে এখানে তাদের আসল লিডার নেই। এর পিছনে একজন মাস্টারমাইন্ড অবশ্যই আছে। তাই চ্যান তাদের কাউকেই অ্যারেস্ট করে না, কারণ সে ওই মাস্টারমাইন্ডকে বের করতে চায়। তাই চ্যান এই মিশনে ওই মাস্টারমাইন্ডকে
মানে সনকে হলোমন নাম দেয়। তারপর রবারের দিন ওয়াং তার পুরো টিম নিয়ে ওই জুয়েলারি শপ আর ওই চোরদের ওপর নজর রাখতে থাকে। জুয়েলারি শপের বাইরে গাড়িতে বসা ওয়াং সনকে সেখানে হেঁটে যেতে দেখে। এক মুহূর্তের মধ্যে তার একটু সন্দেহ হয়, কিন্তু সন রাস্তা পার করে চলে যায়। তখন পুলিশও একটা প্রাইভেট ভ্যানে সেখানে চলে আসে। এইদিকে সন প্রতিবারের মতো সামনের বিল্ডিংয়ের ছাদে চলে আসে আর সেখান থেকে জুয়েলারি শপের ওপর নজর রাখতে থাকে। তখন তার একটু খটকা লাগে, তাই সে পিছনের গলিটা একটু চেক করে আর সে ওখানে সার্ভিলেন্স টিমের গাড়ি দেখতে পায়। তখন দ্রুত সে রবার টিমের লিডারকে মিশন ক্যান্সেল করতে বলে আর ওইখান থেকে দ্রুত পালাতে বলে। তাদের পালাতে দেখে সার্ভিলেন্স টিমের মারিয়া চ্যানকে কল করে আর তারা সেই লিডারের কল ট্রেস করে সনের নাম্বারও পেয়ে যায়। তারপর সেই নাম্বার ট্র্যাক করে মারিয়া সনের লোকেশন পেয়ে যায়, যা সে ওয়াংকে ফরওয়ার্ড করে পাঠিয়ে দেয়। তারপর ওয়াং পিগিকে নিয়ে সনের পিছু করতে থাকে। এইদিকে পুলিশ টিম ওই রবারের পিছু করে আর রাস্তায় তাদের মধ্যে গান ফায়ারিং হয়। আর এই ফায়ারিংয়ে ওই মোটা লোকটা এবং লিডার বাদে সবাই মারা পড়ে। তারপর তাদের লিডার আর ওই মোটা লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে সনের পিছু করতে থাকা ওয়াং আর পিগি একটা পার্কে চলে আসে, কিন্তু পার্কে অনেক মানুষ বসেছিল। তাদের মধ্যে থেকে হলোমন অর্থাৎ সনকে খোঁজা অনেক কঠিন। পুলিশ সনকে মার্কেটার সেজে ফ্যাক কল করে, কিন্তু পার্কে এমন আরও অনেক মানুষ আছে যারা ফোনে কথা বলছে, তাই এত লোকের মাঝে সনকে খোঁজা প্রায় অসম্ভব। তখন তাকে আবারও কল করা হয়, কিন্তু এইবার সে বুঝে যায় যে এটা পুলিশের ফাঁদ। তাই সে তার ফোনের ব্যাটারি খুলে ফেলে যাতে পুলিশ তাকে ট্র্যাক করতে না পারে। কিন্তু ওয়াং তাকে ব্যাটারি ফেলতে দেখে ফেলে। সাথে সাথে সে বুঝে যায় যে এটাই তাদের হলোম্যান। তাই তারা দুইজন দুই দিক থেকে সনের পিছু করতে থাকে। পিগি সনের পাশ দিয়ে যাওয়ার সময় চালাকির সাথে তার একটা ছবি তুলে ফেলে আর সেটা চ্যানের কাছে পাঠিয়ে দেয়। তখন চ্যান দেখতে পায় যে এই ছবির সাথে একটা ওয়ান্টেড ক্রিমিনালের মিল রয়েছে। তারপর সে তার পুরো ক্রিমিনাল রেকর্ড বের করে। এইদিকে এক পুলিশ রাস্তায় সনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন সন আসন্ন বিপদ বুঝতে পেরে ওই পুলিশকে মেরে পালিয়ে যায়, কিন্তু পিগি দূর থেকে সেটা দেখে ফেলে আর দৌড়ে এসে সে ওই পুলিশকে বাঁচানোর চেষ্টা করে। তখন মারিয়া আর ওয়াং ইয়ারপিসের মাধ্যমে পিগিকে বলে যে ওই পুলিশকে ছেড়ে সনের পিছু করতে, কিন্তু ইমোশনাল পিগি তাকে ছেড়ে কোথাও যায় না। সে ওই আহত পুলিশকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সনও গায়েব হয়ে যায় আর সেই পুলিশটাও মারা যায়, যার জন্য পিগির অনেক আফসোস হয়। এইদিকে চ্যান সনের পুরো ক্রিমিনাল রেকর্ড পেয়ে যায়। সে দেখে যে সন এর আগেও অনেক মার্ডার আর রবারি করেছে। অন্যদিকে মারিয়া সনকে না ধরতে পারায় পিগির ওপর অনেক রাগ দেখায়। তারপর সার্ভেলেন্স টিমকে অন্য আরেকটি কেস দেওয়া হয়, যেটা একটা কিডন্যাপিংয়ের কেস। একটা স্কুলের বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে আর কিডন্যাপার একটা এলাকার ফোন বুথ থেকে ওই বাচ্চার মা বাবাকে কল করেছে। তাই ওই এলাকার সব ফোন বুথের ওপর নজর রাখার দায়িত্ব তাদের। কিন্তু পিগি এখনও আগের কেসের ওই পুলিশের মৃত্যুতেই আটকে আছে। সে ডিপ্রেশনে পড়ে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার নিতে চায়, কিন্তু ওয়াং তাকে বোঝায় যে এই প্রফেশনে এসব হতেই থাকে। যদি এত ইমোশনাল হয়ে থাকো তাহলে কোনো ডিপার্টমেন্টেই টিকতে পারবে না। এইদিকে সন হার মানে না। নতুন টিমের সাথে সে অন্য একটি জুয়েলারি শপে রবারি করে। সে জানে যে তার ছবি এখন পুলিশের কাছেই আছে, তাই এখন সেও রবারিতে সরাসরি অংশ নেয় আর চুরি করা জুয়েলারি ওই মহিলাকে দিয়ে দেয়। এইবার ওই মহিলা সনকে 40% কমিশন দেয়। তখন সন তাকে বলে যে এটা তার লাস্ট রবারি ছিল আর আজ রাতেই সে ভিয়েতনাম চলে যাবে। তখন ওই মহিলা তাকে বলে যে কালকে তার বস জেল থেকে ছাড়া পাবে, তাই তার সাথে দেখা করে একদিন পরে যাও। তাই সন আরও একদিন থাকার সিদ্ধান্ত নেয়। এইদিকে পিগি কিডন্যাপের কেসে একটা ফোন বুথের ওপর নজর রাখছিল। পরের দিন সন তার বসের সাথে দেখা করে আর সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় পিগি তাকে দেখে ফেলে। ভাগ্যক্রমে ওই কিডন্যাপারও তখন ওই ফোন বুথে কল করতে আসে। চ্যান মারিয়াকে কল করে বলে যে কিডন্যাপার ওই ফোন বুথ থেকে কল করছে, যেখানে সার্ভিলেন্সের জন্য পিগি আছে। তাই ওয়াং পিগিকে ওই কিডন্যাপারের পিছু করতে বলে। পিগি তখন দোটানায় পড়ে যায় যে সে কিডন্যাপারকে ফলো করবে নাকি সনকে। পিগি মারিয়াকে সনের কথা বলে, কিন্তু মারিয়া তাকে কিডন্যাপারকে ফলো করতে বলে, কারণ এখন ওই কিডন্যাপারই তাদের মিশন।
কিন্তু পিগি তার কথা না মেনে সনের পিছু করতে থাকে, যার জন্য মারিয়া অনেক রেগে যায়। আর ওই কিডন্যাপারকে ধরার জন্য অন্য অফিসার পাঠানো হয়। তারা কিডন্যাপারকে ফলো করে তাদের বাড়িতে পৌঁছে যায়, যেখানে সার্ভেলেন্স টিম কিডন্যাপ হওয়ার বাচ্চাকে বাঁচায় আর এই কিডন্যাপারকে রাস্তায় ধরে ফেলে। এইদিকে সন একটা ক্যাফেতে ঢোকে, তাই পিগিও তার পিছু করতে ক্যাফেতে ঢুকে পড়ে। কিন্তু সন তাকে দেখেই বুঝে যায় যে সে পুলিশের লোক আর তাকে ফলো করা হচ্ছে। তাই সন সরাসরি পিগির কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সে কেন তার পিছু করছে। সনের হঠাৎ এমন প্রশ্ন করায় পিগি কিছুটা ঘাবড়ে যায়। তখন অংও ক্যাফেতে পৌঁছে যায় আর অংকে দেখে সন বুঝে যায় যে সে পুলিশ ট্র্যাপে ফেসে গেছে। তাই সে তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়। তারপর অং সনের পিছু করতে পিছনের দরজার দিকে যায়। তখনই হঠাৎ সন অংয়ের ওপর অ্যাটাক করে দেয় আর অংয়ের ঘাড়ে কেঁচি ঢুকিয়ে পালিয়ে যায়। অং অনেকটাই আহত, তবুও সে পিগিকে সনের পিছু করতে বলে, কিন্তু পিগি তাকে এই অবস্থায় রেখে যেতে চায় না। তাই অং জোর করে পিগিকে সনের পিছনে পাঠায়। পিগি ক্যাফের বাইরে এসে দেখে যে অনেক বৃষ্টি হচ্ছে। এইদিকে আহত অং প্রায় হাল ছেড়ে দিচ্ছে। ব্লুটুথ দিয়ে তার কথা পিগি সব শুনছে, কিন্তু সে বুঝতে পারছে না যে সে কি করবে। তখনই বৃষ্টি থেমে যায় আর পিগি সনকে দেখতে পায়। পিগি দেরি না করে সনের পিছু করতে থাকে। সন একটা ওয়্যার হাউসে ঢুকে পড়ে, কিন্তু ভ্যানের ওপর থেকে পিগি সব দেখে আর সে তার লোকেশন সার্ভিলেন্স টিমকে দিয়ে দেয়। আর পরের দিন পুরো পুলিশ টিম ওয়্যার হাউসে অ্যাটাক করে। মোটা লোক আর লিডার সেখানেই ধরা পড়ে, কিন্তু সন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পালানোর সময় রাস্তায় থাকা একটা হুক তার ঘাড়ে লেগে যায়, যার ফলে সে বোটের ওপর গিয়ে মারা যায়। এইদিকে অংকে হসপিটালে অ্যাডমিট করা হলে সে বেঁচে যায়। পরের দৃশ্যে আমরা পিগিকে একটা বড় ড্রাগ ডিলারের পিছু করতে দেখি। এখন পিগি তার মিশন অনেক কনফিডেন্টের সাথে শুরু করে। আর এর মাঝে বিউটিফুল এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো পিগিকে, মানে আজকের এই মুভিটাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।